চা খাওয়া হলে পরে লতিফা বলে, দাদা তুমি তোমার ওই কাবলিওয়ালার পোশাক খুলে ফেলো দেখি, কি বিশ্রী দেখাচ্ছে মাগো, ওই ময়লা গন্ধ পড়ে থাকো কি করে তাই ভাবছি। আনসার হেসে বলল, গন্ধ নয় রে বুচি, এর নাম খদ্দর। একটু থাম না তুই, তারপর দেখবি কী রকম রাজপুত্রের মতো চেহারা করে ফেলি। বলে নিজের রসিকতায় নিজেই হো হো করে হাসতে লাগলো। ঘন্টা দুই পরে শেভ করে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে যখন আনসার বেরুলো, তখন তাকে সত্যি সত্যিই রাজপুত্রের মতো দেখাচ্ছিল। নাজির সাহেব ও লতিফা মুগ্ধ দৃষ্টি দিয়ে আনসারকে বারে বারে দেখতে লাগলো। লতিফার ছেলেগুলি ততক্ষণে এসে বেশ করে আলাপ জমিয়ে নিয়েছে এবং আমিরের রিভলভারের আওয়াজে চাঁদ সড়ক প্রকম্পিত হয়ে উঠেছে। সে বারে বারে আসে আর তার মাকে বলে, বুঝলে মা, আমি এইটা নিয়ে যুদ্ধ করতে যাব। মামা আর আমি ইংরেজকে একেবারে এই গুড়ুম বলেই তার এবং মামার শত্রুর উদ্দেশ্যে রিভলভার আওয়াজ করে। আনসার বলল, বুঝলি রে বুঝি, ওই রিভলভারটা নিয়েই আজ যা করেছি ট্রেনে। এক বেটা টিকটিকে আমার পিছু নিয়েছিল আজ, শুধু আজ নয়, ওরা আছেই আমার পিছনে। রাস্তায় আমার একটি বন্ধু ছিল সাথে, মাথায় একটা হঠাৎ খেয়াল চেপে গেল। আমি বন্ধুটিকে চুপ করে বললাম, চুপি চুপি ওই টিকটিকি বাবাজিকে খবর দিতে, আমার কাছে রিভলভার আছে। সে গিয়ে খবর দিতেই আর যায় কোথায়, দেখি শ্রীমান রানাঘাট স্টেশনে 1 ডজন কনস্টেবল নিয়ে হাজির। আমি নামতেই আমাকে বলল, আপনি থানায় আসুন, আপনাকে আমাদের দরকার আছে। আমি বললাম, আমায় সেখানে চা খেতে দিবেন তো? রেলওয়ে পুলিশের দারোগাবাবু বাঁকা হাসি হেসে বললেন, আগে চা জলখাবার সবই প্রস্তুত রেখেছি, আপনাকে নিতে এসেছি। আমি হেসে বললাম, ধন্যবাদ, চলুন। তারপর থানায় নিয়ে গিয়ে সার্চ করে যখন পেলে এই এই খেলনা রিভলভারটা, তখন তাদের মুখের অবস্থা যা হয়েছিল রে বুচি, তা ঠিক বলে বোঝাতে পারবো না। গোবর থাকলে ছাঁচ তুলে নিতাম বলে গগনবিদারী হাসি। লতিফা হেসে গড়িয়ে পড়ে বলল, আচ্ছা দাদা, তুমি এখন ছেলেবেলাকার মতোই দুষ্টু আছো দেখি। সে যাক, তুমি এতদিন ছিলে কোথায় বলো তো? আনসার হেসে বলল, আরে এত বড় খবরটাই রাখিস না তুই, আজ আসছি ময়মনসিংহ থেকে। সেখানে এসেছিলাম সিলেট থেকে, সিলেট গেছিলাম ত্রিপুরা থেকে, কুমিল্লা গেছিলাম চাটগা থেকে। নাজির সাহেব বাধা দিয়ে বলল, আরে থাম থাম, আর বলতে হবে না, বুঝেছি টোটো কোম্পানির দলে নাম লিখিয়েছো তুমি, এই তো। আনসার বলল, কতকটা তাই, তবে একেবারে বিনা উদ্দেশ্যে নয়, ঘুরি সাথে সাথে একটু কাজও করি। বলেই হঠাৎ বলে উঠল, বুঝলি রে বুচি, তোদের এখানে কিন্তু একদিনের বেশি থাকছি নে। লতিফা ব্যথিত কণ্ঠে বলে উঠল, এই 3 ঘন্টার মধ্যে আমাদের এখানটা তোমার কাছে অসহ্য হয়ে উঠল নাকি দাদু? আনসার দীর্ঘশ্বাস ফেলে স্নেহার্দ্র কণ্ঠে বলল, অভিমান করিস নে ভাই, সব কথা শুনলে তোরাই বাড়িতে জায়গা দিতে সাহস করবি নে। নাজির সাহেব বললেন, জানি ভাই, তুমি দেশের কাজ নিয়ে পাগল, তা হলেও এত অল্পে আমার চাকরি যাবে না, সে ভয় তোমার করতে হবে না। আনসার বলল, দাঁড়াও না একটু, এখনই থানা থেকে খবর নিতে আসবে। আমার আসবার আগেই এখানে সাইফার টেলিগ্রাম এসে গেছে। 109 নাম্বার যাত্রা করলো। লতিফা বলে উঠল, 109 নম্বর কি দাদু? আনসার বলল, ওসব বুঝবি না তোরা, আমাদের রাজনৈতিক অপরাধীদের একটা করে নম্বর আছে, সমস্ত সিআইডির পুলিশ অফিসারদের কাছে একটা করে লিস্ট থাকে, পাছে অন্য কেউ জানতে পারে, তাই আমাদের নাম না দিয়ে নম্বরটা উল্লেখ করে চিঠিপত্র লেখে। বলেই আনসার হেসে বলল, আমাদের কি কম সম্মান রে বুঝি? সর্বদা সাথে 2জন সশস্ত্র পুলিশ প্রহরী, কোথাও গেলে এলেই আগেই পুলিশ অফিসার অভিনন্দিত করে স্টেশনে, তারপর দুবেলা আমাদের দিন কেমনভাবে কাটছে তার খবর নেয়। একেবারে দ্বিতীয় লাট সাহেব আর কি। লতিফার কিন্তু চোখ ছলছল করে উঠল। আনসারের দিকে তার অশ্রুসিক্ত চোখ তুলে বলল, তোমায় ছেলেবেলা থেকেই তো আমি জানি দাদু, তুমি চিরটা দিন এমন করে পরের দুঃখে পাগল। তবুও আজ কেমন ইচ্ছা করছে, আমার যদি শক্তি থাকতো, তোমাকে এমন করে মরণের পথে এগুতে দিতাম না।
কিছুতেই না। আচ্ছা দাদু, তোমার কিসের দুঃখ বলো তো? বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, বাপ মা ভাই বোন, কিছুরই তো অভাব নেই তোমার। কিন্তু তোমায় দেখে কে বলবে তোমার আত্মীয় স্বজন কেউ আছে? তোমার ঘরবাড়ি বলতে কিছু আছে? আনসার বিষাদজড়িত কণ্ঠে বলল, আমি তো কোনোদিন কারোর কাছে বলিনে ভাই যে আমার কোনো কিছু নেই, কোথাও কেউ নেই। দুনিয়ার সব মানুষ একই ছাঁচে ঢালা নয় রে বুচি। এখানে কেউ ছুটে সুখের সন্ধানে, কেউ ছুটে দুঃখের সন্ধানে। আমি দুঃখের সন্ধানী। মনে হয় যেন আমার আত্মীয় পরিজনের কেউ নেই। আমার আত্মীয় যারা, তাদের সুখের নীড়ে আমার মন বসে না। অনাত্মীয়ের, অপরিচিতের দলেই নির্হারাদের সাথী আমি। ওদের বেদনায়, ওদের চোখের জলে আমি যেন আমাকে পরিপূর্ণ রূপে দেখতে পাই। তাই ঘুরে বেড়াই এই ঘর ছাড়াদের মাঝে।